টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 303 নম্বর পেজে পেয়ে যাবে তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই পরীক্ষাও হলিস্টিক প্যাটার্নেরই হবে, অর্থাৎ পূর্ণমান থেকে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে ভূগোলের প্রথম স্কুলের প্রশ্নপত্র করিয়েছি, এছাড়াও অন্যান্য সাবজেক্টের 2টো করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো একবার তোমাদের সিলেবাসটা দেখে নিই। সিলেবাসে কি কি রয়েছে? ভূমিরূপ রয়েছে, নদী রয়েছে, শিলা ও মাটি রয়েছে, আফ্রিকা মহাদেশ, এইগুলো রয়েছে। আর তোমরা একবার কিভাবে নাম্বার বিভাজন হবে একবার দেখে নিও। এখানে তোমাদের সমস্ত নাম্বার বিভাজন 50 নম্বরে যেভাবে হবে সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? এবার চলে আসছি আমরা প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন কি আছে? দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, নাকি কোনোটি নয়? উত্তর হচ্ছে স্তূপ পর্বত। পরের প্রশ্নে চলে যাবো। হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো ভঙ্গিল, নাকি স্তূপ, নাকি আগ্নেয়, নাকি ক্ষয়জাত পর্বত? উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো কালো। পরের প্রশ্ন, শিলা হলো একটি কি পদার্থ? শিলা হলো একটি মৌলিক পদার্থ। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর চলে আসছি। মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো রূপান্তরিত শিলা। নেক্সট দেখো কি আছে, মার্বেল হলো। পরেরটা চলে আসবো আমরা। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত বেরিং প্রণালী, নাকি পক প্রণালী, নাকি জিব্রাল্টার প্রণালী, নাকি বাল্টিক উপসাগর? উত্তর হচ্ছে জিব্রাল্টার প্রণালী। পরের প্রশ্ন, 8 নম্বর, সাহারার শুকনো গিরিখাত কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ওয়াদি নামে পরিচিত। পরের প্রশ্ন, ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জামবেঞ্জি। নেক্সট, 2 শূন্যস্থান পূরণ করো। হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত তিব্বত মালভূমি। মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে খার্তুম শহরের নিকটে। ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। পরের প্রশ্ন, সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। মিশরের রাজধানী হলো কায়রো। চুনাপাথর হলো পাললিক শ্রেণীর শিলা। নেক্সট দেখো, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ। ঠিক আছে, সু হবে। তো লাভা অঞ্চল সঞ্চয়ের ফলে লোয়ের সমভূমির সৃষ্টি হয়েছে, এটা অশুদ্ধ। ধারণ অববাহিকা অঞ্চল সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, প্রদত্ত প্রশ্নটির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর আছে, গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? উত্তর হচ্ছে হারমাট্টান বলা হয়। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 2 গুণ 4 সমান 8। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, মালভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। মালভূমির বৈশিষ্ট্য 1, উচ্চতা। মালভূমি সাধারণত সমুদ্র তল থেকে 300 মিটারেরও বেশি উঁচু হয়, তবে পর্বতবেষ্টিত মালভূমির উচ্চতা অনেক বেশি হয়, যেমন পামির মালভূমি, এর উচ্চতা প্রায় 4873 মিটার। ঢাল, মালভূমির চারপাশে খাড়া ঢালযুক্ত হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন চলে যাবো আমরা। উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? দেখো, উপনদীর প্রথমে সংজ্ঞা দেওয়া হচ্ছে, তারপর উদাহরণ লেখা হচ্ছে, তারপর কাজ লেখা হচ্ছে। ঠিক আছে, এভাবে উপনদীটা শেষ করা হচ্ছে। তারপর শাখা নদী, তারও সংজ্ঞা, উদাহরণ, কাজ। হ্যাঁ, 3টে পয়েন্টে প্রত্যেকটা লেখানো হচ্ছে। তোমরা একবার দেখে নিয়ে, আমি পড়লাম না, পড়লে ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় লিখে নেবে। ঠিক আছে, তো চলে আসছি পরবর্তী প্রশ্নে। পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করো। তো উত্তর লিখবে, পাললিক শিলা নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয়েছে। প্রথমে পয়েন্ট দিবে শিলার ক্ষয়, দিয়ে লিখবে আগ্নেয় শিলা সৃষ্টির পর বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পলি, বালি, কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয়। তারপর পয়েন্ট দিবে অপসরণ, দিয়ে লিখবে এইসব সূক্ষ্ম পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয় সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। 3 সঞ্চয় পয়েন্ট দেবে, দিয়ে লিখবে এভাবে হাজার হাজার বছর ধরে পলির ওপর পলির স্তর পড়তে থাকে।
4 নম্বর পয়েন্ট দেবে সংঘবদ্ধকরণ, দিয়ে লিখবে কালক্রমে নিচের পলিস্তর ও উপরের পলিস্তর ও জলরাশির প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো। তো দেখো, মাটি সৃষ্টির দুটি নিয়ন্ত্রক এখানে বলা হয়েছে আদিশিলা আর জলবায়ু। ঠিক আছে, প্রত্যেকটি সুন্দর করে এখানে পয়েন্ট করে করে দেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। আমি আর পড়লাম না, ভিডিওটা পজ করে সুন্দর করে কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? তো দ্য গ্রেট রিফ ভ্যালি পূর্ব আফ্রিকার একটি প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই সংকীর্ণ খাড়া উপত্যকাটি উত্তর দক্ষিণে প্রায় 6400 কিলোমিটার দীর্ঘ। আফ্রিকার প্রায় দক্ষিণ প্রান্তে মোজাম্বিক থেকে শুরু করে মালাউই, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশের উপর দিয়ে গিয়ে উত্তর আফ্রিকার লোহিত সাগরের মধ্যে দিয়ে তাকাবা উপসাগর, মরুসাগর এবং গ্যালিলীয় সাগর অতিক্রম করে সিরিয়ার জর্ডন নদীর উপত্যকায় এসে রিফ ভ্যালিটি শেষ হয়েছে। দীর্ঘকাল আগে এই অঞ্চল পাত সঞ্চালনজনিত ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই চ্যুতির মাঝের অংশটি বসে গিয়ে এই গ্রস্ত উপত্যকাটি সৃষ্টি করেছে। ঠিক আছে, তো এই লিখলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অক্ষরেখা ও সমুদ্র স্রোত কিভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে লেখো। দেখো, এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। কি কি পয়েন্টের উপর বেশ করে লিখবে দেখো, অক্ষরেখা, উচ্চতা, স্থলভাগ ও সমুদ্রের অবস্থান, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, এইসব পয়েন্টের উপর বেশ করে এর উত্তরটা লেখানো হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও খাতায় সুন্দরভাবে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3 গুণ 4 সমান 12, যে কোনো 4টি করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? তো উত্তর লিখবে, সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো নিম্নরূপ। দিয়ে কারণগুলি লিখবে, প্রথম কারণ দেবে সমতল ভূমি, দিয়ে এখানে সমতল ভূমি সম্বন্ধে লেখানো হয়েছে। তারপরে উর্বর মৃত্তিকা, তারপরে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, নেক্সট 4 শিল্পের অবস্থান, 5 উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, 6 প্রশাসনিক সুবিধা, 7 অন্যান্য সুযোগ সুবিধা। এই 7টা পয়েন্টের উপর বেস করে তোমাদের এই উত্তরটা লেখানো হয়েছে। তোমরা সুন্দর করে খাতায় ভিডিওটা পজ করে লিখে নিও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকালে লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? তো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা। ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। এবার দেখো, উৎস এখানে দেওয়া হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে এটি উৎপত্তি হয়েছে। গতিপথ এখানে লেখা আছে উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি। তার উপনদীগুলি দেওয়া হয়েছে আর শহরের অবস্থান দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কোশ্চেনের উত্তরটা দেওয়া হয়েছে, এখানে গঙ্গা নদী সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তরই তোমরা এই যে উত্তরটা থেকে পেয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। এবার দেখো পরের প্রশ্ন, জলপ্রপাত কেন সৃষ্টি হয়েছে? উত্তর লিখবে, পার্বত্য অঞ্চলে কঠিন ও নরম শিলা পাশাপাশি অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে খাড়া ঢালের সৃষ্টি হয়। তখন জলরাশি খাড়া ঢাল বেয়ে সোজা নিচে এসে পড়লে তাকে জলপ্রপাত বলে। সৃষ্টির কারণ 1 হচ্ছে কঠিন ও নরম শিলার পাশাপাশি অবস্থান, 2 হচ্ছে ভূ আলোড়নের ফলে ভূ উত্থান বা পতন, 3 নদী প্রবাহের চ্যুতির উপস্থিতি, 4 খাড়া ঢালযুক্ত মালভূমি অঞ্চল। তারপরে পয়েন্ট দেবে জলপ্রবাহের পশ্চাৎ অপসরণ। কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয় হয়। দীর্ঘদিন ধরে নিচের নরম শিলা ক্ষয় পেয়ে অপসারিত হলে ওপরে ঝুলে থাকা কঠিন শিলার স্তরটি ভেঙে পড়ে, ফলে জলপ্রপাতটি ক্রমশ উৎসের দিকে পিছিয়ে যায়। উদাহরণ হচ্ছে সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত। ঠিক আছে, আশা করি তোমরা সকলে এটা দেখে নিয়েছো। তোমরা এখানে জলপ্রপাতের একটা ছবিও দিতে পারো, তাহলে এখানে আরো সুন্দর লাগবে এর উত্তরটা। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। দেখো কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। তো দেখো 3টি বৈশিষ্ট্য এখানে লেখানো হয়েছে, 1, 2 এবং 3, 3টে বৈশিষ্ট্য পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে। তোমরা সুন্দর করে লিখে নেবে, আমি আর পড়লাম না। তোমাদের একটা স্লাইডে একটা প্রশ্ন উত্তর দেওয়ার এটাই সুবিধা যে তোমরা ভিডিওটা পজ করে একসঙ্গে একটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তাতে তোমাদের লিখতেও সুবিধা হবে। এই জন্য তোমাদের স্লাইড করে করে করেছি। না তো পিডিএফে যদি আমি স্ক্রল করে করতাম তাহলে সেক্ষেত্রে তোমাদের দেখতে অসুবিধা হতো। তাই জন্য আমরা স্লাইডে একটা প্রশ্নের তার উত্তর একটা স্লাইডে তোমরা পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, নীল নদের মধ্যে অববাহিকা নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের
অবস্থান বর্ণনা করো। একটু আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি তোমাদের সুবিধার্থে। দেখো, মধ্য অববাহিকা, অববাহিকার উঁচু নিচু তৃণভূমি আছে এখানে। অববাহিকার নিম্ন অংশ সমভূমিতে জানতে চেয়েছে, বদ্বীপ অঞ্চল জানতে চেয়েছে। তো এগুলো পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে। তোমরা ভিডিওটা একটু পজ করে সুন্দর করে লিখে নিও খাতায়। ঠিক আছে, চলে আসো পরের প্রশ্ন। সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কি ধরনের পরিবর্তন ঘটেছে তা সম্পর্কে লেখো। উত্তর এইভাবে শুরু করবে, আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এভাবে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, দিয়ে যেমন করে এই উত্তরটা লেখানো হয়েছে ঠিক তেমনভাবে পয়েন্ট ওয়াইজ তোমরা এই উত্তরটা লিখে নেবে খাতায়। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। ভিডিওটা পজ করে আমি চলে আসছি পরবর্তী প্রশ্নে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5 গুণ 2 সমান 10। প্রথম প্রশ্ন দেখো কি আছে। নীল নদের গতিপথ বর্ণনা করো। দৈর্ঘ্য, নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা। এর দৈর্ঘ্য প্রায় 6,650 কিলোমিটার। তারপরে এর গতিপথ এখানে বর্ণনা করা হয়েছে, তোমরা একবার দেখে নাও। শেষে গতিপথের পরে পয়েন্ট দেবে উপনদী, দিয়ে উপনদীগুলো লিখে নেবে। ঠিক আছে, এইভাবে লিখলে নীল নদের গতিপথ তোমাদের লেখা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। সাহারার জলবায়ু পরিচয় দাও। এটাও একটু আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, কি কি পয়েন্টের উপর বেস করে লিখবে। উষ্ণতা, বৃষ্টিপাত, স্থানীয় বায়ুপ্রবাহ, এইসব পয়েন্টের উপর বেস করে তোমরা এর উত্তরটা লিখবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী স্লাইডে। চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। তো প্রথমে দেখো স্তূপ পর্বত এখানে দেওয়া হচ্ছে। স্তূপ পর্বত লিখবে। স্তূপ পর্বত সৃষ্টির প্রক্রিয়া তোমাদের এখানে দুটো পয়েন্টে দেওয়া হয়েছে, তার উদাহরণ দেওয়া হয়েছে। 3টে পয়েন্ট দেওয়া হয়েছে, 3টে পয়েন্টেরই উদাহরণ দেওয়া হয়েছে। তারপরে দেখো এর ছবিগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ভিডিওটা একটু জুম করে পজ করবে প্রথমে, তারপরে ভিডিওটা একটু জুম করবে, দিয়ে তোমরা এই ছবিগুলো এঁকে নেবে যদি দেখতে মোবাইলে অসুবিধা হয়। এবার দেখো আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা চেয়েছে। পরের স্লাইডে আমরা চলে আসছি আগ্নেয় পর্বতে। আগ্নেয় পর্বত দেখতে পাচ্ছ তোমরা, এখানে আগ্নেয় পর্বত সম্বন্ধে লেখানো হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, সৃষ্টির প্রক্রিয়া লেখানো হয়েছে। তোমরা এইভাবে ভিডিওটা পজ করে খাতায় সুন্দর করে টুকে নেবে। পরের প্রশ্ন চলে আসছে। দেখো, প্লাবনভূমি ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়েছে তার চিত্রসহ লেখো। প্রথমে আমি প্লাবনভূমি দেখব। সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ার দরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল প্লাবিত করে দুধারে নদীর প্রচুর পরিমাণে পলি, কাঁকর, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। যেমন গঙ্গা, নীল, ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি রয়েছে। প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলাভূমি প্রভৃতি দেখা যায়। দেখো প্লাবনভূমির ছবিটা তোমরা এইভাবে এঁকে নেবে। ঠিক আছে, এবার দেখো চলে আসছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। তো দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদের যে পার্টটা আছে তার উত্তরটা তোমরা কিভাবে লিখবে। এভাবে তোমরা উত্তর লিখবে এবং পাশে একটু ঝাপসা হয়ে গেছে যদিও তোমরা বইয়ে এই ছবিটা পেয়ে যাবে সুন্দর করে, তোমাদের বই থেকে এটা নেওয়া হয়েছে ছবিটা। তো ছবিটা সুন্দর করে এঁকে দেবে। ঠিক আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদের ছবি, উদাহরণ আছে এখানে, উদাহরণ সহ লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। দেখো, তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্নিং প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। এই নিয়ে তোমাদের দুটো সেটের প্রশ্ন উত্তর করানো হলো, সেগুলো ভালো করে দেখো। আর সর্বোপরি তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলো খুঁটিয়ে পড়ো। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন উত্তর সাজেশন সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেগুলো দেখার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না এবং অবশ্যই বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।